বাংলাদেশ শ্রীলঙ্কার খেলার মধ্যে যখন নাগিন নৃত্যর ব্যাপারটা উঠে আসে, তখন কিন্তু আপনার মনে হতে পারে যে আসলে এটার উৎপত্তি স্থলটা কোথায় বা কোন ম্যাচের মধ্য দিয়ে এই নাগিন ড্যান্স ব্যাপারটা এতটাই ইম্পর্টেন্ট একটা ব্যাপার হয়ে গেছে বাংলাদেশ শ্রীলঙ্কার দ্বৈরথে। সেই নাগিন ড্যান্স একটা টি-20 ইন্টারন্যাশনাল সিরিজের মধ্যে যখন কলম্বোতে বাংলাদেশ নিধাস ট্রফি 2018-তে খেলেছিল, তখনই প্রথমবারের মতো এই ব্যাপারটা আলোচনায় চলে আসে এবং এক দল আরেক দলকে উস্কে দেওয়ার জন্য এই কাজটা কিন্তু করা শুরু করেছিল। সেই সময়টায় শুরুটা হয়েছিল যদিও একজন সিঙ্গুলার প্লেয়ার দিয়ে, নাজমুল ইসলাম অপু। তিনি সাধারণত বিভিন্ন ধরনের সেলিব্রেশন করেন তার উইকেট পাওয়ার পর, এবং নাজমুল অপু সেই সফরে দলের সঙ্গে ছিলেন। তিনি সেই সময় টিমের ইম্পর্টেন্ট একজন লেফট আর্ম অফ স্পিনার ছিলেন। তো সেই জায়গাটায় তিনি যখন উইকেট পেয়ে নাগিন ড্যান্স করেছেন, তার রেসপন্সে শ্রীলঙ্কার দর্শকরাও কিন্তু সেই ধরনের একটা নাগিন ড্যান্স দেয়া শুরু করেছিল যখন শ্রীলঙ্কা বাংলাদেশকে হারানো শুরু করে। তো এই যে কলম্বোতে নাগিন ড্যান্সের উৎপত্তি, সেই নাগিন ড্যান্সের সবচেয়ে পরিপূর্ণ রূপটা আমরা দেখেছিলাম আসলে পুরো বাংলাদেশ দল যখন একসঙ্গে নাগিন ড্যান্সটা দিয়েছিল। সেই উপলক্ষটাও ছিল 2018-তে এই কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। এবং এই নাগিন ডান্স দেওয়ার পেছনে অনেক বড় কারণও ছিল। ডেফিনেটলি বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যে তখন একটা খুব হিটেড রাইভালরি ছিল বলা যায়। নিধাস ট্রফিতে বাংলাদেশ, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা এই তিনটা দল একে অপরের মুখোমুখি হয়েছিল। সেই টুর্নামেন্টটায় হোস্ট শ্রীলঙ্কা তারা নিজেরাই ফাইনালে উঠতে পারেনি, বাংলাদেশ এবং ইন্ডিয়া তারা ফাইনালে উঠেছিল। এবং সেই একই টুর্নামেন্টে বাংলাদেশ শ্রীলঙ্কাকে দুইবার হারিয়েছিল, দুইবারই এই খেতারামা আর প্রেমাদাসা স্টেডিয়াম কলম্বোতে। ওভারঅল কলম্বোতে বাংলাদেশের টি-20-র ইতিহাসটা যদি দেখি, খুবই কিন্তু পজিটিভ একটা দিক আমাদের সামনে উঠে আসে। নাম্বারসের দিক থেকে যদি চিন্তা করি, অবভিয়াসলি চারবার বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে কলম্বো আর প্রেমাদাসা স্টেডিয়ামে, এবং চারবারের দেখায় তিনবারই বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছে। অর্থাৎ সেখানে বাংলাদেশ 3-1 এগিয়ে রয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। তারপর যদি দেখি বাংলাদেশ ব্যাটিংয়ে আসলে শেষ তিনটা ম্যাচে যেখানে তারা কলম্বোতে খেলেছে টি-20 ম্যাচ, সেই 3 ম্যাচে তাদের অ্যাভারেজ রানটা কত, দলীয় স্কোরটা কত, সেটা হচ্ছে 184। একটা ইনিংসে 176, আরেকটা ইনিংসে 215, যেটা এখনো পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড দলীয়ভাবে। এবং আরো একটা ম্যাচে তারা 160 রান করেছিল। অর্থাৎ সব মিলিয়ে অ্যাভারেজ যদি বলি, 184 রান হচ্ছে বাংলাদেশের অ্যাভারেজ স্কোর এই মাঠে। উইকেটের ধরন যেমনই হোক, কলম্বোতে বাংলাদেশের রেকর্ড অন্তত যে কথা বলছে, আমার কাছে অন্তত মনে হয় যে খুব ভালো একটা আকাঙ্ক্ষা আশা নিয়ে বাংলাদেশ এই ম্যাচটা খেলতে নামতে পারে, যেটা শ্রীলঙ্কার এগেনস্টে টি-20 সিরিজের 3rd ম্যাচ। এবং এটা একটা পয়মন্তর ভেন্যু বাংলাদেশের জন্য, আমার কাছে অন্তত তাই মনে হচ্ছে। আরো পরিসংখ্যানের দিকে যদি তাকাই, সেই জায়গায় অবভিয়াসলি বাংলাদেশের যেই দলীয় হাইয়েস্ট টোটালের কথা বলছিলাম, সেটাও বাংলাদেশ এই মাঠেই করেছিল, 215টা রান। এবং টি-20 ইন্টারন্যাশনালে হাইয়েস্ট রান চেজের যে রেকর্ড, সেটাও ঠিক এই মাঠেই, এই রানটাই তারা করেছিল। এবং শ্রীলঙ্কার 214 রান টপকে বাংলাদেশ শেষ বলের নাটকীয়তায় এই ম্যাচটা জিতে যায়। অনেক ধরনের নাটক কিন্তু হয়েছিল সেই ম্যাচটা, আপনাদের যদি মনে থাকার কথা। 2018 সালের এই ম্যাচে সাকিব আল হাসান, তিনি তো পুরো দলকে নিয়ে ফেরত চলে আসতে চেয়েছিলেন। আম্পায়ারের একটা সিদ্ধান্তর বিরুদ্ধে তার একটা স্ট্যান্ড ছিল। পরবর্তীতে আবারও খেলতে নামা হয়েছিল এবং মাহমুদুল্লাহ রিয়াদ শেষ দিকে তার ফিনিশার তকমাটার একটা প্রতিচ্ছবি দেখিয়েছিলেন যখন তিনি ছক্কা হাঁকিয়ে বাংলাদেশকে ম্যাচটা জিতিয়ে দেন এক বল হাতে রেখে। মুশফিকুর রহিমের টি-20 ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের বেস্ট ইনিংসটা তিনি সেদিন খেলেছিলেন, এবং সুবাদেই বাংলাদেশ বড় একটা রান চেস করে শ্রীলঙ্কা কিন্তু হারিয়ে দেয়। 2017 সালেও বাংলাদেশ এ মাঠে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছিল এবং 45 রানের ব্যবধানে, বড় একটা ব্যবধানে বাংলাদেশ হারিয়েছিল। সেই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিলেন সাকিব আল হাসান। বল হাতে ব্যাট হাতে দুর্দান্ত কন্ট্রিবিউশন তার ছিল। এবং পাওয়ার প্লের ভেতরে বাংলাদেশের পাওয়ারফুল ব্যাটিং এর নজির, সেটাও এ মাঠেই আমরা দেখেছি। তামিম ইকবাল এবং লিটন কুমার দাস দুজনে মিলে পাওয়ার প্লের ভেতরে 74 রান সংগ্রহ করেছিলেন, যেটা সেই সময় বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পাওয়ার প্লে টোটাল ছিল। পরবর্তীতে 2023-এ এসে অবশ্য আয়ারল্যান্ডের এগেনস্টে বাংলাদেশ তাদের সর্বোচ্চ পাওয়ার প্লে টোটালটা নেয়, যেখানে রনি তালুকদার এবং লিটন কুমার দাস মিলে 81 রান সংগ্রহ করেন 6 ওভারে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা ম্যাচ হতে পারে, কারণ দ্য পাস্ট সেজ বাংলাদেশ এই কলম্বোতে টি-20 ইন্টারন্যাশনাল খেলতে আসলে অবশ্যই তাদের একটা ভালো রেকর্ড সাথে নিয়েই আসবে, ভালো কিছু স্মৃতি তারা সাথে নিয়ে আসবে, বেশ কিছু রেকর্ড ব্রেকিং পারফরমেন্সেসের পিঠেই তারা কিন্তু এই ম্যাচটা খেলতে নামবে। সুতরাং আত্মবিশ্বাসটা থাকা উচিত। মোমেন্টামটা রয়েছে তাদের গত ম্যাচ থেকে, যেহেতু একটা ইম্পর্টেন্ট উইন তারা পেয়েছে, সিরিজটা তারা বাঁচিয়ে রেখেছে। প্লেয়ারদের মধ্যেও আলাদা রকম একটা অনুপ্রেরণা ডেফিনেটলি থাকবে। রান চেজের একটা দুর্নাম বাংলাদেশের অবভিয়াসলি আছে, বাংলাদেশ নাকি ভালো রান চেজ করতে পারে না। তবে কলম্বোর উইকেটে যেহেতু শেষ দুটো ম্যাচে বাংলাদেশ চেজ করে জিতেছে এবং বিগ রানস চেজ করে জিতেছে, এই যে এতটুকু আত্মবিশ্বাস, সেটাও কি তাদেরকে একটু ভালো একটা জায়গায় রাখতে পারে কিনা? আমার তো মনে হয় রাখতে পারে। 2017 সালে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার
টি-20 সিরিজের দ্বিতীয় টি-20-র কথা বলেই আমি আমার ভিডিওটা শেষ করতে চাই। মাশরাফি মুর্তজার টি-20 ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের শেষ ম্যাচ ছিল এটা। তিনি টসের সময় জানিয়ে দিয়েছিলেন এটাই তার লাস্ট টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ, তিনি অবসরে চলে যাচ্ছেন এবং বাংলাদেশ দল তাকে কিন্তু একটা জয় উপহার দিয়েছিল। সেই ম্যাচটায় বাংলাদেশ 45 রানে জিতে নিয়েছিল এবং মাশরাফিকে তার টি-20 ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের শেষ ম্যাচটায় একটা জয় উপহার দিয়েছিল তার দল। এখন পরিস্থিতি সেরকম নয়। এখন নতুন ক্যাপ্টেন লিটন কুমার দাসকে ইন্সপায়ার করার জন্য তার দলকে পারফর্ম করতে হবে। দেখা যাক এই পরিবর্তিত আবহতে, পরিবর্তিত কন্ডিশনে এই যে 7-8 বছর আগের ঘটনাগুলো বলছি, সেই ঘটনার পুনরাবৃত্তি বাংলাদেশ কলম্বোতে আগামীকাল করতে পারে কিনা শ্রীলঙ্কার এগেনস্টে। কলম্বোতে শ্রীলঙ্কার রিসেন্ট রেকর্ডটা কেমন সেদিকেও যদি চোখ বোলায়, সেটাও কিন্তু বাংলাদেশের পক্ষে কথা বলবে। কেন? 2020-এর পর থেকে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কা সব মিলিয়ে 11টা টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে, যার মধ্যে মাত্র 4টা ম্যাচ তারা জিতেছে, 7টা হেরেছে। এবং সবচেয়ে লাস্ট যে সিরিজটা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে কলম্বোতে জিম্বাবুয়ের এগেনস্টে শ্রীলঙ্কা 3টা ম্যাচ খেলেছিল, সেখানে কিন্তু জিম্বাবুয়ের কাছেও 4 উইকেটে হেরে যাওয়ার একটা নজির শ্রীলঙ্কার আছে। সুতরাং এই ভেন্যুটা তাদের জন্য খুব একটা লাকি ভেন্যু না টি-20 ইন্টারন্যাশনালের ক্ষেত্রে, এবং বাংলাদেশের জন্য তো প্রচন্ড রকম লাকি একটা ভেন্যু। শেষ পর্যন্ত আগামীকাল আমরা নাগিন ডান্সটা আবারও দেখতে পাবো কিনা সেটাই দেখার অপেক্ষায় রইলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক করবেন, ভিডিওটা কমেন্ট করে জানাবেন সেই ম্যাচগুলো নিয়ে আপনাদের স্মৃতি, এবং এই যে আগামীকাল ম্যাচটা বাংলাদেশের হবে শ্রীলঙ্কার এগেনস্টে, সেই ম্যাচের ব্যাপারে আপনাদের কি মতামত, কি আশা, কি আকাঙ্ক্ষা সবই কমেন্ট করে জানাতে পারেন। সেই সাথে সাবস্ক্রাইব করুন অল স্পোর্ট এবিপি চ্যানেলটি। ভালো থাকবেন সবাই।